বলকে হ্যালো এভরিওয়ান, নমস্তে সভিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো মোটামুটি এই সিজনে বিয়ের মরশুম তো চলে গেল, কিন্তু আমাদের যেটা এবার চলে এলো পড়াশুনো পরীক্ষার মরশুম। কীরকম অনেক কিছু পরীক্ষা হয়ে গেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, তারপরে এখন আরও অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো এই পরীক্ষার প্রস্তুতিতে আমি কিছু ইন জেনারেল টপিক বা টিপস অ্যান্ড ট্রিক্স এখানে শেয়ার করছি, যাতে করে একদম সমস্ত ধরনের পরীক্ষার্থীদের সুবিধে হয়। আর কম বেশি অনেকে এটা জানে, আর যারা বিশেষ করে জানে না তাদের জন্য আমার এই প্রচেষ্টা। তো বিষয় হচ্ছে যে আমরা এখন কোনো কঠিন বা যেগুলো আর কি কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেগুলোই হোক, বা কোনো আমাদের গতানুগতিক পড়াশুনো, অবশ্যই কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড কি যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি সেটা হলো, এক নম্বর তো সিলেবাস, সেটা ইন ডিটেল পড়া, প্রত্যেকটা শব্দকে বোঝা, এবং সিলেবাসে কিছু বুঝতে না পারলে সেটাকে নিজের মাতৃভাষায় আগে বোঝার চেষ্টা করা। কেননা যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের মাতৃভাষায় সেই কথাগুলো বুঝতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বিষয়গুলোর উপর আমাদের ধারণা পরিষ্কার হবে না। যতক্ষণ ধারণা পরিষ্কার হবে না আমরা মনে রাখতে পারবো না। তো সিলেবাস, তারপর প্রত্যেকটা শব্দকে বোঝা, তারপর সিলেবাসের থেকে শুরু করে পড়া শুরু করা, সেগুলোকে তারপর যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই পরীক্ষার ধাঁচ কীরকম, সেই পরীক্ষার প্রশ্ন কীরকম আসে সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ইন শর্ট ইট ইজ PYQs। কেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখবো? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু অন্ধের মতো বা আমরা মানে কি শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবো না। কেন? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যদি হুবহু মুখস্থ করে নাও, হুবহু পড়ো, তাহলে আর কি মানে থাকলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়ার, বা পূর্বের প্রশ্নপত্র পড়ে কী লাভ হলো? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা বলে না যে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়ে মুখস্থ করতে হবে হুবহু, না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে এটা বলে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে বেসিক আইডিয়া দেয় যে কী ধরনের প্রশ্ন আসে, কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে প্রতি বছর, লাস্ট 5 বছর বা 10 বছরের গতানুগতিক কী চলছে সেটা বুঝতে সাহায্য করে। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা কনসেপচুয়াল বা ডেসক্রিপটিভ প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন হোক, বা প্রশ্নটা কোনো MCQ বা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন যাই হোক না কেন, আমরা সেখান থেকে আইডিয়া পাই সেই কি টার্ম বা সেই শব্দটাকে জানি কি না, সেই শব্দটা জানার পর সেটাকে নিয়ে গুগল করা, বই পড়া, ঘাটা, সেটা নিয়ে বোঝা। এবং তারপর যে MCQ থাকলে যে 4টে অপশন থাকছে, সেই অপশন কটাকে আমাদের দেখতে হবে ও তাদেরকে নিয়ে ডিল করতে হবে। এরকমও হতে পারে যে 4টে অপশন আমরা পড়ছি, আগামীতে সেই অপশন থেকে একটা প্রশ্ন চলে এলো। এই বেসিক আইডিয়া বা এই গোড়া, এই ভিতগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ধারণা। কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে কীভাবে ডিল করি? হুবহু যা আছে তাই পড়িনি। অনেক প্রচুর স্টুডেন্ট আছে মিসগাইড হয়ে থাকে, বা তারা জানেই না, এবং তাদের মধ্যে আমিও একজন, যে আমি জানতামই না, যখন জানতে পেরেছি তখন সেইভাবে ডিল করতে শুরু করেছি। আর বিষয় হচ্ছে তারপর কি থাকছে, তারপর হচ্ছে এমসিকিউ মানে প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস। যদি সেটা CBT বেসড বা কম্পিউটার বেসড এক্সাম হয় তার একটা আলাদা প্রস্তুতি থাকবে, আর যদি সেটা অফলাইন বা হাতে লিখে এক্সাম হয় তার একটা আলাদা প্রস্তুতি থাকবে। কারণ CBT বেসড হলে তুমি কম্পিউটারের সঙ্গে, স্ক্রিনের সঙ্গে ডিল করছো, আর তুমি অফলাইন হলে OMR শিট বা তোমার হচ্ছে পেন অ্যান্ড পেপার নিয়ে ডিল করছো। দুটোর দুরকম প্রস্তুতি হবে। আর আমরা মক টেস্ট কেন দেবো? MCQ প্র্যাকটিস, মক টেস্ট পরে বলছি, MCQ প্র্যাকটিস কেন করবো? MCQ প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে সিলেবাস যতদূর অবধি যে সিলেবাসটা কভার করেছি, তারপর যে MCQগুলো দিচ্ছি আমি কততে কটা প্রশ্ন ঠিক করতে পারছি। এই পরীক্ষার আগে 1 মাস আগে বা পরীক্ষার 6 মাস আগে যখন আমরা এই প্র্যাকটিসের সময়কালীনে চলছি বা আছি, তখন যদি কোনো কারণে আমরা স্কোর বা মার্কস যদি তুলতে ঠিকঠাক না পারি, ভয়ের কোনো কারণ নেই। সেটা তোমার জাস্ট প্র্যাকটিস হ্যাবিটের জন্য এবং নিজের অবস্থানকে বোঝার জন্য, যে আমি কোন পরিস্থিতিতে আছি, আমার কতটা পিছিয়ে আছি, আমাকে আরও কতটা এগিয়ে যেতে হবে, কতটা নিজেকে ডিল করতে হবে, এই বিষয়টা চেক করার জন্য আমরা MCQ মানে টেস্ট বা এই যে শর্ট কোয়েশ্চেন সলভ করে থাকি। ঠিক আছে? একইরূপভাবে বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রেও তাই হবে। তারপর মক টেস্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ গিভিং মক টেস্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হোয়াট ইজ দ্য রোল অফ মক টেস্ট, মক টেস্টের ভূমিকা কি, এর প্রাধান্য কি? মক টেস্টের ভূমিকা প্রাধান্য হলো এটাই, মক টেস্টে যে স্কোর পেয়েছো সেই স্কোর তোমার ফাইনাল এক্সামের স্কোরকে ডিফাইন করছে না, বা সেই স্কোরটা তুমি কিন্তু পাচ্ছ না মেন পরীক্ষায়, মানে যখন একদম পরীক্ষা হচ্ছে, যেটা ফাইনাল পরীক্ষা।
মক টেস্ট তোমাকে শেখাচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময়কে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ। মক টেস্ট তোমাকে শেখাচ্ছে তুমি 3 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই সময়টা তুমি কম্পিউটারের সামনে বসতে পারছো কিনা। মক টেস্ট চেক করছে তোমার পেশেন্স, ধৈর্য লেভেল কিন্তু চেক করছে মক টেস্ট। তো মক টেস্ট দিতে গিয়ে 50টার মধ্যে 10টা পেলাম 40টা পেলাম না, এতে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। কিন্তু মক টেস্ট কখনো আমরা পরীক্ষা শুরুর 7 দিন আগে শুরু করব না, পরীক্ষার অ্যাটলিস্ট 1 মাস আগ থেকে বা ডিউরিং, মানে যখন যে সিলেবাস নিয়ে সবে হাতে খড়ি শুরু করলো কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য, তখন থেকে যে সে যদি ঠিক করে যে এই 7 দিনে এই টপিকটা কমপ্লিট করেই আমি একটা মক টেস্ট দেবো, তাহলে তখন থেকে যদি সে শুরু করতে পারে তাহলে তো এর থেকে বেস্ট কিছু হতেই পারে না। কিন্তু যদি কেউ সময় না হয় সিলেবাস প্রচুর হিউজ হওয়ার জন্য, সে বা তারা অবশ্যই পরীক্ষার অন্ততপক্ষে 1-1.5 মাস আগ থেকে মক টেস্ট দেওয়া শুরু করতে হয়, তাতে করে একটা আমরা ভালো ফলাফল আশা করতে পারি পরীক্ষার হলে গিয়ে। আর কি মক আর রিভিশন ইজ দ্য কি অফ ইয়োর সাকসেস। অ্যান্ড another most important topic is your consistency. And what is consistency and what is the basic meaning of consistency? I already discussed it. Okay, আমি এটা আগেই আলোচনা করেছি কনসিস্টেন্সি, তাই আর কনসিস্টেন্সি নিয়ে আজকে কিছু বলছি না। রিভিশন, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ হোয়াট ইজ দ্য রোল অর ফ্যাক্টর অফ রিভিশন একটা ক্রুশিয়াল পার্ট। রিভিশন তোমাকে তুমি যেদিনে হাতে খড়ি দিচ্ছ কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য বা গতানুগতিক পড়াশোনার জন্য, সেই দিন থেকে পরীক্ষার মানে 1 দিন আগ পর্যন্ত তোমার রিভিশন থাকবেই। মানে 10 মিনিট 2 মিনিট 1 মিনিট 5 মিনিট আধা ঘন্টা রিভিশন যদি আমরা মাঝপথে ছেড়ে দিই, তাহলে ধরে নেওয়া যাবে পরীক্ষাও আমাদের মাঝপথে ছেড়ে দেবে। তো রিভিশনকে ভীষণ গুরুত্ব দিতে হবে। তুমি 7 দিনের স্লটে একটা রিভিশন রাখতে পারো, 15 দিনের 1 মাসের ওগুলো মক টেস্টের মধ্যে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা রাখতে পারো, কিন্তু রিভিশন তোমার সারা দিন ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিটের জন্য হলেও একটা স্লট রাখতে হবে রিভিশনের জন্য। তুমি সারাদিন কি পড়লে, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, কেউ যে কোনো কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যদি কেউ নেয়, রেল, ব্যাংক, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, সিএসসি, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিট, জেই, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এইভাবে যদি কেউ 6 মাস লাগাতার পরিশ্রম করতে পারে এবং এইভাবে যদি কেউ 1 বছর পরিশ্রম করতে পারে, সে যে কোনো কঠিন থেকে কঠিনতর থেকে কঠিনতম পরীক্ষা পাশ করতে বাধ্য। কিন্তু এই কনসিস্টেন্সিটাই হচ্ছে মেন বিষয়, যে লেগে থাকা। ধন্যবাদ।